নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো, যদিও বিষয়টা বাংলা সাহিত্যের সঙ্গে সরাসরি রিলেটেড কিনা সেটা হয়তো প্রশ্নচিহ্ন থাকে, কিন্তু যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু সাহিত্যের মধ্যেও চলে আসতে পারে, সেটাও সাহিত্য হয়ে উঠতে পারে। কি সেটা? পত্র রচনা। পত্র রচনা বলতে কি বোঝায় না, কোনো কিছু যখন লিখিত আকারে কোনো কিছু একজন লেখক আরেকজন ব্যক্তি যাকে তিনি লিখতে চাইছেন, যাকে কিছু তিনি জানাতে চাইছেন, তার কাছে যখন তার বক্তব্যটাকে তিনি লিখিত আকারে তাকে প্রকাশ করেন, জ্ঞাপন করেন, প্রেরণ করেন, তখনই সেটা পত্র। অর্থাৎ পত্র বলতে লিখিত আকারে যখন একজন মানুষ তার নিজস্ব বক্তব্যগুলোকে আর একজন মানুষ যাকে তিনি শোনাতে চাইছেন তাকে যখন তিনি লিখিত আকারে সেই বক্তব্যগুলোকে প্রকাশ করেন, তখনই সেটাই পত্র। এটা খুব গোদা ভাষায় একটা পত্র সম্পর্কিত প্রাথমিক ধারণা। এবার প্রশ্ন হচ্ছে যে পত্র ব্যাপারটা আমাদের সাহিত্যের মধ্যে কি আসতে পারে? একটু পরে সেই নিয়ে আমরা কথা বলবো। আগে বলি, এই যে একজন লেখক বা একজন পত্র লেখক আর একজন যাকে প্রাপক বলা হয়, তাকে উদ্দিষ্ট করে তিনি তার বক্তব্য লিখিত আকারে প্রকাশ করলেন, সেটা হয়ে গেল পত্র। এবার এই পত্র সম্পর্কে একটি চমৎকার কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলছেন কি না, যারা ভালো চিঠি লেখে তারা মনের খুব কাছাকাছি থাকে, মনের জানালার খুব কাছাকাছি থাকে। এই ধরনের কথাবার্তাগুলোর মানেটা কি না, আসলে পত্র কথাটা আমরা যেভাবে ব্যাখ্যা করলাম তাতে একটা জিনিস মনে হতে পারে যে পত্র ব্যাপারটা খুব বৈষয়িক, খুব উদ্দেশ্য ভিত্তিক। সেখানে কিছু প্রয়োজন, কিছু তথ্য জ্ঞাপন করাই পত্রের উদ্দেশ্য। কিন্তু পত্র ব্যাপারটা শুধুই যদি জ্ঞাপন করা, কিছু তথ্য উপস্থাপন করা, কিছু জানানো বা জানতে চাওয়াটুকুই যদি পত্রের উদ্দেশ্য হতো, তাহলে কিন্তু সেই পত্র কখনোই সাহিত্যের পর্যায়ে উন্নীত হতো না, এবং আমরা সাহিত্যের পাঠকেরা পত্র নিয়ে এত মাথা ব্যথাও করতাম না। ওটা একটা আমাদের প্রতিদিনকার জীবনের অনেক কিছু, আজকে যেমন রয়েছে সোশ্যাল মিডিয়ার মতো অনেক ক্ষেত্র যেখানে আমরা টেক্সট করতে পারি, সেই রকমই একটা ক্ষেত্রে সীমাবদ্ধ থাকতে পারত। কিন্তু তাই কি হয়? না। আমরা তো রবীন্দ্রনাথের ছিন্নপত্রও পড়েছি, তাকে তো সাহিত্যের মধ্যে ধরা হয়, পত্র সাহিত্য বলে। তাহলে পত্র আর সাহিত্য দুটো শব্দ যুক্ত হয়ে পত্র সাহিত্য হয়ে গেল, কিভাবে হতে পারে সে বিষয়ে আমরা পরে যাব। তার আগে তাহলে বুঝবো যে পত্র ব্যাপারটা তাহলে শুধুই প্রাথমিকভাবে মনে হতে পারে যে সেটা একটা বিষয়কে জানানো, একটা তথ্যকে জ্ঞাপন করা, একটা কোনো কিছু জানতে চাওয়াকে নিয়ে সেই পত্র লেখা হয়। কিন্তু মনে রাখতে হবে যে এই সব পত্র কিন্তু একই রকম ধরন ধারণ নিয়ে লেখা হয় না। যারা লেখে, যাকে লেখে, যে প্রেক্ষাপটে লেখে, যে পারিপার্শ্বিক পরিস্থিতিতে লেখে, সবটা কিন্তু এক হয় না, পার্থক্য থাকে। এবং পার্থক্যের সাথে সাথেই চিঠির বয়ানটা, বক্তব্যটা, ভাষাটা পরিবর্তিত হয়। এখানেই পত্রকে শ্রেণীবিভাগ করবার প্রয়োজনীয়তা পড়ে, এবং সেই শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা দেখতে পাই পত্রকে মোটামুটিভাবে ওই 4টি ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে ব্যক্তিগত পত্র, একটাকে বলা হচ্ছে ব্যবহারিক পত্র, একটাকে বলা হচ্ছে সামাজিক পত্র, আর একটাকে বলা হচ্ছে কি না, আর একটাকে বলা হচ্ছে বলা যেতে পারে ব্যবসায়িক পত্র। এবার আমরা যে সাহিত্যের কথা বলছিলাম, পত্র সাহিত্য, সেটা এই ক্যাটাগরির মধ্যে কি পড়বে? কোনো ক্যাটাগরির মধ্যে? হ্যাঁ, সেটা যদি কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে তবে সেটাকে বলা হয় ব্যক্তিগত পত্র। আমরা সেই নিয়ে কথা বলার আগে বুঝিনি ব্যক্তিগত পত্র বলতে কি বোঝায়। ব্যক্তিগত পত্র নামটা থেকেই বোঝা যায় ব্যক্তিগত বক্তব্য যেখানে থাকে, অর্থাৎ আমি যাকে পত্র লিখছি তিনি আমার খুব রিলেটিভ, বলা যেতে পারে আমার খুব পরিচিত কাছের মানুষ, আমার বন্ধু হতে পারে, আমার মা বাবা হতে পারে, আমার ভাই দাদা হতে পারে। তাকে যখন আমি পত্র লিখছি যেখানে আমার ব্যক্তিগত সুরটা প্রবল থাকে, আমার ব্যক্তিগত ভালোবাসা, ভালো লাগা, মন্দ লাগা, এইগুলো অর্থাৎ আবেগ অনুভূতিগুলো একটু বেশি গুরুত্ব পায়, সেই পত্রকেই আমরা ব্যক্তিগত পত্র বলতে পারি। এই ব্যক্তিগত পত্রের সঙ্গে অন্যান্য যে পত্রগুলো রয়েছে যাদেরকে আরও
প্রায় আমরা ব্যবহারিক পত্র, সামাজিক পত্র, ব্যবসায়িক পত্র এরকম 3টে ভাগে ভাগ করলাম, কিন্তু সেটাকে সবটাই আসলে এক অর্থে সেটা একরকমভাবে সেটা বলা যেতে পারে ব্যবহারিক পত্রেরই বিভিন্ন শ্রেণী আসলে সেটাকে মোটা দাগে ভাগ করতে গেলে, কিন্তু আমরা আরও 3টে নাম দিলাম: ব্যবহারিক পত্র, ব্যবসায়িক পত্র, সামাজিক পত্র। সেই ক্যাটাগরিগুলোর সঙ্গে এই ব্যক্তিগত পত্রের পার্থক্যের মূল জায়গাটা হচ্ছে ব্যক্তিগত পত্র কিছুটা হলেও উদ্দেশ্যহীন হয়, সেই পত্রগুলোতে উদ্দেশ্যমুখীনতাটা অনেক বেশি থাকে, কিন্তু ব্যক্তিগত পত্রে উদ্দেশ্যমুখীনতা থাকে না যে তা নয়, থাকে কিন্তু কম থাকে। আমি যখন আমার মাকে বা বাবাকে বা আমার ভাইকে বা বোনকে চিঠি লিখি, তখন কিন্তু প্রাথমিকভাবে একটা উদ্দেশ্য থাকে তারা কেমন আছে, একটা কুশল মঙ্গল জিজ্ঞাসা করা, এটা কিন্তু থাকে। কিন্তু এটাকে সামনে রেখে সে কিন্তু বারবার অতিক্রম করে যেতে চায় তার প্রয়োজনের সীমাটাকে। আমি আমার বন্ধুকে চিঠি লিখতে গিয়ে বলে ফেলি যে তুই এবারে আমাদের এখানকার মেলায় এলি না, এবারে মেলায় কিন্তু দারুণ সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হলো, এবং সেই সূত্রে আমি আরও অনেক কিছু বলে গেলাম, যেখানে আমার হৃদয়াবেগটা, আমার হৃদয়ানুভূতিটা অনেক বেশি প্রকাশ পেল স্বচ্ছন্দভাবে। অর্থাৎ প্রয়োজনের কথা বলতে গিয়ে কিন্তু আমি 10টা প্রয়োজনের কথা বলতে গিয়ে আরও 15টা অপ্রয়োজনীয় কথা বললাম। সাহিত্য কখনোই শুধু প্রয়োজনের সীমায় বাঁধা থাকে না, কারণ সাহিত্যে আমরা হৃদয়কে প্রকাশ করি। রবীন্দ্রনাথ বলেছিলেন না, বাজে কথাতেই মানুষকে ভালো করে চেনা যায়। সেই বাজে কথা বলবার সুযোগটুকু যদি না পাই, যদি শুধু প্রয়োজনের সীমায় আমি নিজেকে বেঁধে রাখি, তাহলে সেই পত্র আর ওই ব্যবহারিক পত্র বা কাজের পত্র যেগুলো, তার সঙ্গে তো আর ব্যক্তিগত পত্রের তফাৎ থাকে না। ব্যক্তিগত পত্র উদ্দেশ্যমুখী হয়, কিন্তু সেই উদ্দেশ্যকে সে ছাপিয়ে যায়, এবং এই জায়গাতেই একটি ব্যক্তিগত পত্রের সাহিত্য পত্রে হয়ে ওঠার একটা সুযোগ থাকে, যে যখন একজন লেখক যাকে লিখছেন তাকে শুধু তিনি তার ওই প্রয়োজনের কথাটুকু বলছেন না, বরং প্রয়োজনকে ছাপিয়ে তিনি অনেক অপ্রয়োজনের কথা বলছেন, এবং যিনি সাহিত্যিক তিনি যদি ব্যক্তিগত পত্র হিসেবে একটি পত্র লেখেন, তখন তার সেই পত্রগুলোকে সাহিত্য পত্রে উন্নীত হবার একটা সুযোগ তৈরি হয়। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছিন্নপত্র লেখেন, তখন সেই ব্যক্তিগত পত্র সাহিত্য হয়ে ওঠে। সেখানে আমরা দেখতে পাবো কেমন করে তিনি যখন পূর্ব বাংলায় কাটাচ্ছেন, সেখানকার দিন রাত্রিগুলো, নদী চরের পরিবেশ কেমন, রাত্রির পরিস্থিতি কেমন, বর্ষাকালটা কেমন করে আসে, চাষিরা পাকা ধান আরও পাকতে বাকি আছে, কাঁচা পাকা অবস্থা, সেই অবস্থায় তারা হাহাকার করে দৌড় দিচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় ঘনিয়ে এসেছে, ধান এই অবস্থাতে না কেটে নিলে সে ধান ডুবে যাবে। এই যে প্রাকৃতিক বিপর্যয়, চাষিদের কষ্ট দেখে তিনি বলছেন, আমার এই দরিদ্র চাষি প্রজাগুলোকে দেখলে আমার বড্ড মায়া হয়। এই যে রবীন্দ্রনাথ, তিনি কি শুধু প্রয়োজনের কথা বলছেন? পল্লী বাংলার মানুষের কথা বলছেন, তাদের আঁতের কথা বলছেন, তাদের সমস্যার কথা বলছেন, এবং সেই বলতে গিয়ে সেগুলো যেন এক একটা ছবির মতো আমাদের কাছে ভেসে আসে। যেমন ছোট গল্পের মধ্যে আমরা এক একটা গল্প পাই, জীবনের সমস্যাকে পাই, ছোট ছোট সুখ দুঃখের ছবি খুঁজে পাই। রবীন্দ্রনাথই তাই বলেছিলেন ছোট গল্পের সংজ্ঞা প্রসঙ্গে বর্ষা যাপন কবিতায়। তেমনই যখন তার চিহ্নপত্রের চিঠিগুলো আমরা দেখব যে এখানে রবীন্দ্রনাথ যে চিঠি লিখছেন তার ইন্দিরা দেবী চৌধুরানীকে, সেই চিঠিতে শুধুমাত্র প্রয়োজনের কথা নেই, বরং প্রয়োজনকে ছাপিয়ে তার পূর্ব বাংলার অভিজ্ঞতার কথা অনেক বেশি আসে। ফলে সেখানেই সেই পত্র, নিছক কুশল মঙ্গল কেন্দ্রিক যে ব্যক্তিগত পত্র, তাকে ছাপিয়ে সে সাহিত্যের আবেদন তৈরি করছে। এবং সে যে সাহিত্যের আবেদন তৈরি করছে তা তো আমরা পরবর্তীকালে বুঝতে পারি, যখন এই ছিন্নপত্রের অভিজ্ঞতাগুলোই, গিরিবালার মতো চরিত্রগুলোই কিংবা ফটিকের মতো চরিত্রগুলোই, যাদের কথা তিনি তার পত্রে ফুটিয়ে তুলছেন, তাকে নিয়েই, সেই পোস্টমাস্টারকে নিয়েই তিনি গল্প লিখছেন, পোস্টমাস্টার গল্প। ফটিককে নিয়ে তিনি লিখছেন ছুটির মতো গল্প, যেখানে গল্পগুলো তার বীজ সংগ্রহ করছে ওই পূর্ব বাংলার অভিজ্ঞতা থেকে। সোনার কবিতার ওই কৃষকের ফসল কাটা, সবটাই তো আসলে ওই প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষাপটে পূর্ব বাংলায় রবীন্দ্রনাথের নিজের চোখের সামনে দেখা অভিজ্ঞতা। চাষিরা বোর্ড নিয়ে ধান তুলে তারা হাহাকার করতে করতে যাচ্ছে, এখনও যে ধানটা ভালো করে পাকেনি, এই কেমন প্রাকৃতিক বিপর্যয়, এই অভিজ্ঞতা আর রবীন্দ্রনাথের গল্প, রবীন্দ্রনাথের কবিতা একাকার হয়ে যাচ্ছে। যেখানে দাঁড়িয়ে সমালোচকেরা বলছেন ছিন্নপত্রের চিঠি আসলে তার পূর্ব বাংলার এই অভিজ্ঞতাগুলো আসলে তার ছোট গল্প কবিতার ভাব বীজ। এই যে কবিতার ভাব, ছোট গল্পের ভাব,
পত্রের মধ্যে আছে। সে পত্র কি শুধুই ব্যক্তিগত পত্র? ব্যক্তিগত পত্র হয়েও সে আসলে ছুঁতে পেরেছে সাহিত্যপত্রে, পত্র সাহিত্য হয়ে উঠেছে। ফলে সে পত্র সাহিত্য হতে পারে যদি সে তার নিছক উদ্দেশ্যমূলকতাকে ছাপিয়ে সেখানে লেখকের নিজস্ব চেতনা, অভিজ্ঞতা, অনুভব, সেগুলো একটা সাহিত্যিক মাত্রা পায়। সাহিত্য কি? সাহিত্য তো জীবনের সহিত সম্পর্কের কথা বলে। সেই সম্পর্কের আবেদনটা যদি সেখানে ধরা পড়ে, সে সাহিত্য হয়ে ওঠে। ফলে ব্যক্তিগত পত্রেরই পত্র সাহিত্য হয়ে ওঠার সুযোগ বেশি। কিন্তু মনে রাখতে হবে যে সাহিত্যপত্র মাত্রই ব্যক্তিগত পত্র হতে পারে, কিন্তু ব্যক্তিগত পত্র মাত্রই সাহিত্যপত্র নাও হতে পারে। রবীন্দ্রনাথের মতো মানুষ যদি ব্যক্তিগত পত্র লেখেন তবেই সেটা পত্র সাহিত্য হয়। আমার তোমার মতো মানুষরা হয়তো সেই পত্র সাহিত্যের পর্যায়ে নিজেদেরকে নিয়ে যেতে পারি না চিঠির বয়ানটাকে, সেটা ওই কুশলমঙ্গলের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। তাই ব্যক্তিগত পত্র উদ্দেশ্যমূলক বটে, কিন্তু সেই উদ্দেশ্যকে যদি সে ছাপিয়ে যেতে পারে তাহলে কিন্তু তার পত্র সাহিত্য হয়ে ওঠার সুযোগ থাকে। এবার আসা যাক পত্র নিয়ে আরও যে ভাগগুলো, সেটা কি না, ব্যবহারিক পত্র। ব্যবহারিক পত্র মানে ব্যবহার, প্রয়োজনের জায়গাটা সেখানে খুব গুরুত্বপূর্ণ। ব্যবহারিক পত্র মানে যেখানে একজন পত্র লেখক, একজন পত্র প্রাপক থাকেন, কিন্তু পত্র প্রাপক এখানে তোমার ব্যক্তিগত কোনো চেনা মানুষ ঠিক নন, তোমার রক্তের সম্পর্ক বা কাছের মানুষ খুব আপনজন নন। তিনি একটা অথরিটি, তিনি কলেজের প্রিন্সিপাল হতে পারেন, তিনি একটি ব্যাংকের ম্যানেজার হতে পারেন, তাকে আমি চিঠি লিখছি। ফলে এই যে চিঠি, তাকে আমরা ব্যবহারিক পত্র বলতে পারি, কারণ এখানে ব্যবহারিক একটা গুরুত্ব থাকে যে ব্যাংকে আমার বইটা বন্ধ হয়ে গেছে, চালু করা যায় যাতে আবার, তাই আমি পত্র লিখছি। কিংবা আমার কলেজে দীর্ঘদিন অনুপস্থিতির কারণ রয়েছে, আমার শারীরিক অসুস্থতা, তাই আমাকে যাতে কলেজে ক্লাস করতে আবার সুযোগ দেওয়া হয়, আমি অধ্যক্ষকে, প্রিন্সিপালকে চিঠি লিখছি। এইগুলোকে বলা হচ্ছে ব্যবহারিক পত্র। ব্যক্তিগত পত্রের সঙ্গে ব্যবহারিক পত্রের পার্থক্য যে ব্যক্তিগত পত্রে উদ্দেশ্য থাকে, কিন্তু উদ্দেশ্যকে সে ছাপিয়ে যায়। এই ব্যবহারিক পত্র কিন্তু সবসময় উদ্দেশ্যমুখী হয়। সেই জন্য ব্যক্তিগত পত্রের থেকে এই ব্যবহারিক পত্রের একটা বড় পার্থক্যের জায়গা। ব্যক্তিগত পত্রে কিন্তু তার বয়ানটা, তার পরিসরটা অনেক বড় হয়, সেখানে কাজের কথা, অকাজের কথা সবই থাকে। এখানে থাকে শুধু কাজের কথা। সেই জন্য তার লেখার স্ট্রাকচারটাও কিন্তু আলাদা হয়। সেখানে কী নিয়ে লিখছি সেই বিষয়টাও কিন্তু ইন্ডিকেট করতে হয়, বলতে হয় উপরে যে আমার চিঠি লেখার বিষয়টা কি না, অনুপস্থিতিজনিত ছুটি মার্জনা করা, ব্যাংকের বইটি আবার যাতে চালু হয় সেটা করা। সেখানে চিঠির বয়ান কেউ দেখেও না, এটা একটা ফর্মালিটির মধ্যে পড়ে, শুধুই হয়তো শিরোনামটুকু পড়া হয়। তাহলে এখানে যে চিঠি, যাকে আমরা ব্যবহারিক পত্র বলছি, তার সঙ্গে এই ব্যক্তিগত পত্রের প্রধান পার্থক্য হচ্ছে ব্যক্তিগত পত্র অপেক্ষায় ব্যবহারিক পত্রের যে ভাষা হয় তা অনেক বেশি, বলা যেতে পারে সংযত, অনেক বেশি মার্জিত, অনেক বেশি বলা যেতে পারে টু দ্য পয়েন্টে, যতটুকু না বললেই নয় ততটুকুতেই বলতে হয়। কারণ যাকে লিখছি তার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক নয় যে তিনি আমার অনেক কথা শুনবেন। এবং সেখানে আরও যে বিষয়টা, তা হচ্ছে হৃদয়াবেগের যে প্রভাবটা, যেটা একটা ব্যক্তিগত পত্রে থাকে কাছের মানুষকে লেখার ফলে, সেই একান্ত হৃদয়াবেগের সুরটা, হৃদয়ের ছোঁয়াটা, সেটা কিন্তু কখনো সেখানে থাকে না। একটা ব্যক্তিগত পত্র যখন লেখেন তখন কোথাও যেন মনে হয় যিনি লিখছেন আর যাকে লেখা হচ্ছে তাদের মধ্যে কোনো দূরত্ব নেই, যেন যিনি লিখছেন, তিনি যাকে লিখছেন তাকে সামনে রেখে বৈঠকি মেজাজে গল্প করে যাচ্ছেন। একজন লিখছেন আর একজন লিখিয়ে নিচ্ছেন। ইন্দিরা দেবীকে রবীন্দ্রনাথ এই কথাই বলছিলেন যে তোমার সেই ক্ষমতা আছে বলেই তুমি আমাকে দিয়ে লিখিয়ে নিচ্ছ। রবীন্দ্রনাথ একটি কবিতা লিখেছিলেন সোনার তরী কাব্যে, যার নাম গানভঙ্গ। সেখানে তিনি একটি চমৎকার কথা বলেছিলেন যে একাকী গায়কের নহে তো গান, গাহিতে হবে দুইজনে। এই কথা সত্য। একজন চিঠি লেখেন আর একজন তাকে দিয়ে লিখিয়ে নেন। একজন লেখেন, তিনি লিখতে পারেন অনেকটা এই কারণে যে যাকে লিখছেন তার সঙ্গে তার মনের একটা দোসর, একটা সাযুজ্য আছে। তিনি তাকে অনেকটা বোঝেন বলে আমরা যাকে বুঝি তাকেই তো নিজের হৃদয়ের কথা অকপটে বলতে পারি। ইন্দিরা দেবী যদি না থাকতেন রবীন্দ্রনাথের জীবনে, ছিন্নপত্র লেখা হতোই না। ফলে যিনি লিখছেন তিনি তো লিখছেন, যাকে লিখছেন তিনি যেন তাকে দিয়ে লিখিয়ে নিতে পারছেন।
একাকী গায়কের নহে তো গান। কিন্তু এ কথা কখনো ব্যবহারিক পত্র সম্পর্কে সত্য নয়, সেখানে শুধুই একটা প্রয়োজনের খাতিরে লেখা। ফলে ভাষাগত দিক থেকে, চিঠির পরিসরের দিক থেকে, সব দিক থেকেই, ভাষা, বক্তব্য, সব দিক থেকেই ব্যক্তিগত পত্রে তার যে পরিসরটা অনেক দীর্ঘ হয়, সেখানে যে ভাষার মধ্যে সেখানেও যে সংযত পরিচ্ছন্ন ভাষা হবে না তা নয়, চিঠি মাত্রই তার ভাষা সংযত পরিচ্ছন্ন হওয়া উচিত, কিন্তু সেখানে হৃদয়ের আবেগ, লেখকের ব্যক্তিগত পরিসরটা, লেখকের হৃদয়ের কথাটা একটি ব্যক্তিগত পত্রে যতখানি থাকে, কখনোই সেটা একটি ব্যবহারিক পত্রে কিন্তু থাকে না। ব্যবহারিক পত্রে কিছুটা হলেও যিনি লিখছেন তাকে, তার সঙ্গে যাকে লিখছেন তার সঙ্গে তার একটা দূরত্বকে তিনি মাথায় রেখেই লেখেন, সেই সহজ সম্পর্কটা সেখানে থাকে না। ফলে ভাষা অটোমেটিক সংযত, অনেক বেশি পরিচ্ছন্ন, অনেক বেশি মার্জিত হয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে সেখানে যিনি লিখছেন তার হৃদয়ের কোনো আবেগ, ব্যাকুলতা সেখানে তেমন কোনো প্রশ্রয় পায় না। সেখানে লেখকের ভেতরের সত্তাটা, ভেতরের অংশটা খুব একটা থাকে না। এটা কিন্তু মনে রাখতে হবে। সেই জন্য ব্যবহারিক পত্র কখনো সাহিত্যপত্রে পৌঁছতে পারে না, কারণ একজন লেখক সাহিত্য সৃষ্টি করার মধ্য দিয়ে তো নিজেকে প্রকাশ করেন। এই নিজেকে প্রকাশ করার সুযোগ কখনো ব্যক্তিগত পত্রে যেভাবে থাকে, ব্যবহারিক পত্রে সেটা কিন্তু থাকে না। এটা কিন্তু মনে রাখতে হবে। সেখানে ব্যবহারিক পত্রের লেখক অর্থাৎ পত্র লেখক তার নিজস্ব সত্তাটাকে, তার ভেতরের আমিটাকে, তার আমির অনেক বলার কথা থাকতে পারে, সেগুলোকে কিছুটা হলেও নিরপেক্ষতা বজায় রেখে তাকে শুধু কাজের কথাটুকু বলতে হয়, যেটুকু না বললে তার কাজটা উদ্ধার না হয়। এই জায়গাগুলোকে একটু খেয়াল রাখতে হবে। সামগ্রিকভাবে চিঠির যে কিছু বৈশিষ্ট্য হয় সেগুলো আমরা আরেকটি পর্বে আলোচনা করবার চেষ্টা করব। আজকে মূলত শ্রেণীবিভাগ নিয়ে আমরা কথা বলছি। সেটা সব কিছু সম্পর্কে সত্য হলেও কিছু কিছু জায়গায় সেটাকে অতিক্রম করে যায় ব্যক্তিগত পত্র। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর আমরা যদি আরও ভাগগুলোর কথা বলি, তাহলে সেখানে বলতে হয় ব্যবসায়িক পত্রের কথা। ব্যবসায়িক পত্র কি না? ব্যবসায়িক পত্র হচ্ছে ব্যবসার প্রয়োজনে, ব্যবসায়িক কাজকর্মের জন্য একজন আরেকজনকে চিঠি লিখছে। এবার এই সূত্রেই একটি কথা আমাদেরকে বলতে হয় যে ব্যবসায়িক বলি, ব্যক্তিগত বলি, এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বাইরে থেকে বলে ফেললাম যে একজন চেনা মানুষ আরেকজন চেনা মানুষকে, কাছের মানুষকে চিঠি লিখছেন, কাজেই সেটা ব্যক্তিগত পত্র। অচেনা মানুষকে লিখলে সেটা ব্যবহারিক পত্র বা ব্যবসায়িক পরিসরে সেটা ব্যবসায়িক পত্র হতে পারে। কিন্তু এমন আসমান জমিন ভাগ কিন্তু ব্যাপারটা তা নয়। মনে রাখতে হবে যে আমার চিঠির বয়ানটা কি, বক্তব্যটা কি, সুরটা কি, তার নিরিখেই কিন্তু আমাদেরকে চিঠির ভাগটা করতে হবে। আমরা বললাম ব্যক্তিগত পত্রে একজন কাছের মানুষকে আরেকজন মানুষ চিঠি লেখেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন একজন পিতা আর একজন সন্তান দুজনে একটা ব্যবসায়িক ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছে, পিতা তার ব্যবসায়িক কাজের প্রয়োজনে তার সন্তানকে চিঠি লিখছেন, সেটাতে যতই তাদের মধ্যে রক্তের সম্পর্ক থাক, সেই পত্রকে কিন্তু আমরা ব্যক্তিগত পত্র বলতে পারবো না। কারণ সেটা যারা লিখছেন তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক থাকলেও তাদের চিঠির বয়ানটা কিন্তু কাজের প্রয়োজনে, ব্যবসার জন্য। ফলে সেই চিঠিকে কিন্তু আমরা ব্যবসায়িক পত্রই বলবো। এছাড়া তোমরা দেখতে পাবে বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া, কোনো প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন দেওয়া বা কোনো কিছু চেয়ে প্রার্থনা করা ইত্যাদি নিয়ে যখন যে চিঠিগুলো লেখা হয়, এগুলো এক ধরনের চিঠি, এগুলো এক ধরনের ব্যবসায়িক পত্র। যখন কোনো বিজ্ঞাপন কেন্দ্রিক কোনো কোম্পানি বা কিছু যখন কোনো কিছু মানুষকে জানাতে চায়, ক্রেতা এবং নির্মাতা তাদের মধ্যে একটা লেনদেন হয়, সেটাও এক ধরনের ব্যবসায়িক পত্র আমরা বলতে পারি। এমন নয় যে শুধু চিঠি লিখে কিছু জানাতে হবে। এছাড়া আমরা আরেক ধরনের পত্রের কথা বলতে পারি, যাকে বলছি সামাজিক পত্র। এখন এইগুলোকে আমরা সবটাই ব্যবহারিক পত্রের মধ্যে রেখেছি, কারণ এগুলো একটা উদ্দেশ্যমুখী কাজ। ব্যক্তিগত পত্র থেকে এর একটা পার্থক্য কিন্তু সুস্পষ্টভাবে প্রত্যেকটার মধ্যে তৈরি হচ্ছে এবং প্রত্যেকটার মধ্যে একটা মিল আছে, যেগুলো সবই কাজের পত্র। কিন্তু কোন কাজের বেশিকে, তার বেশিকে হয়তো আমরা তাকে ব্যবহারিক, ব্যবসায়িক, সামাজিক এভাবে ভাগ করলাম। সামাজিক পত্র কাকে বলবো না? সামাজিক কোনো অনুষ্ঠান বা কার্যকলাপ উপলক্ষে একটি মানুষ বা একটি সংস্থা আর একটি মানুষ বা সংস্থাকে যখন কোনো কিছু লিখছে, ধরা যাক আমাদের এখানে আমাদের পাড়ায় একটা রক্তদান শিবির হবে, সেই উপলক্ষে আমি আমাদের গ্রামের একজন সম্মানীয় ব্যক্তিকে একটি চিঠি লিখলাম আমাদের ক্লাবের তরফ থেকে। এটা একটা সামাজিক পত্র হতে পারে। কিংবা আমাদের একটি
ক্লাবের তরফ থেকে একটি আবৃত্তির অনুষ্ঠান হবে। একজন অধ্যাপককে আমরা চিঠি লিখে তাকে আমন্ত্রণ জানালাম আমাদের আবৃত্তিকে সঞ্চালনা করবার জন্য বা বিচারক হবার জন্য। এটাও কিন্তু একটা সামাজিক অনুষ্ঠান কেন্দ্রিক একটা পত্র, একটা সামাজিক বিষয়কে জানান দিয়ে তাকে সেখানে আমন্ত্রণ জানানো হচ্ছে। ফলে এই ধরনের পত্রগুলোকে আমরা মূলত সামাজিক পত্র বলতে পারি। তো আজকে চিঠিপত্র নিয়ে প্রাথমিক পর্বের আলোচনায় মূলত চিঠি কী এবং তার শ্রেণী বিভাগগুলো নিয়ে কথা বললাম। আমরা ফিরে আসব আরও চিঠির অন্যান্য বিষয়, তার বৈশিষ্ট্য বা আরও যে নানা দিকগুলো রয়েছে সেই নিয়ে আমরা পরবর্তী কোনো পর্বে আরও আলোচনা যদি করা যায় আমরা চেষ্টা করব। আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই।